দায়িত্বের কাছে। এক। অবশেষে বিয়েটা হয়েই গেল। মামুনের প্রচণ্ড আগ্রহ আর রিমির অনাগ্রহের মধ্যে মামুনি আজকের বিজয়ী। সে এখন মহা উৎসাহে নতুন বউ বাড়ি নিয়ে যাবার জন্য তৈরি। রিমি ফুপিয়ে কাঁদছে। অবশ্য ওর কান্নার জোরদার কারণ আছে। এত তাড়াতাড়ি বিয়ে করতে চায়নি রিমি। মাত্র এসসি পড়ুয়া মেয়ে কি বিয়ে করে? রিমির প্রচণ্ড ইচ্ছা ছিল কলেজে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে। জীবনে একটা কিছু হবে। কিন্তু আজ ওর আশা অঙ্কুরেই বিনাশ করে দিল রিমির বড় চাচা মহিউদ্দিন আহমেদ। তার এক কথা, বাপ মরা এতিম মেয়ে। ভালো পাত্র পাবার পরেও বসিয়ে রাখার কোন কারণ নেই। তাছাড়া আমার নিজেরও যথেষ্ট বয়স হয়েছে। তাই দায়িত্ব পালন করে যাই। তাছাড়া সমস্যা কি? জামাই চাইলে পড়বে। পড়তে তো মানা নেই। কনে বিদায়ের সময় মাকে ধরে কেঁদে কেটে চোখ ফুলিয়ে ফেলল রিমি। ওর এ কান্না যে মাতৃবিচ্ছেদের শোকে নয় তা মনিরা বেগমও জানেন। রিমি পড়াশোনা করতে পারবে না এই দুঃখেই কাতর। বিয়ে বা চলে যাওয়া নিয়ে তার কোন মাথা ব্যথা নেই। মনিরা বেগম মেয়েকে বোঝাতে চেষ্টা করলেন, স্বামীর ঘরই হলো মেয়েদের আসল ঘর। আজ কাঁদতেছিস, কাল খুশি হবি। মামুনের মতো ছেলে হয় না। হয়েছে। মামুনের পা ধুয়ে পানি খাবো আমি। তাই না? এইগুলি তুমিই কইরো। আমার লাগবে না এত ভালো স্বামী আর সংসার। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে বসেছে রিমি। অনেকক্ষণ কান্না করার দরুন কি নাকে জানে চোখ মুখ বেশ লাল হয়ে আছে। গাড়ি ছাড়ার পর মামুন তাকালো ওর দিকে। কি হয়েছে? মন বেশি খারাপ? রিমি জবাব দিল না। সে জানালার বাইরে দিয়ে তাকিয়ে পথের ছুটে চলে দেখতে লাগলো। মামুন সন্তর্পণে ওর হাতটা ছুতে গেলে রিমি ছো মেরে হাতটা সরিয়ে নিল। মামুন আর ওকে ছোবার চেষ্টায় গেল না। চুপচাপ বসে রইল নববধূর পাশে। ২০ মিনিটের মাথায় ওরা মামুনদের বাড়ি পৌঁছুল। অভ্যর্থনা জানাতে সবাই আগে থেকেই তৈরি ছিল। তাদের হাতে নববধূকে ছেড়ে মামুন ভেতরে চলে গেল। রাতে বাসর ঘরে মামুন ফের মুখোমুখি হলো রিমির। রিমিকে দেখা গেল সেই আগের মতোই মুখ কালো করে বসে আছে। মামুন ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে নিজের মতো পরিচ্ছন্ন হয়ে রিমির সামনে গিয়ে বসল। তবে এবার আর ওর হাত ধরার কোন চেষ্টা করল না। বরং শান্ত মুখে জানতে চাইল রিমির আসলে কি হয়েছে। রিমি এবার কেঁদে ফেলল। স্বগতোক্তির সুরে বলতে লাগল, আমি বিয়ে করতে চাইনি। তারপরেও আমাকে সবাই জোর করে বিয়ে দিয়ে দিল। তার মানে তুমি অন্য কাউকে পছন্দ করতে? আরে না। রিমি প্রতিবাদের সুরে বলে উঠল। আমি আরো পড়াশোনা করতে চেয়েছিলাম। বড় হতে চেয়েছিলাম। এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি আমি। আমার সাথে সব বান্ধবীরা কলেজে ভর্তি হচ্ছে আর আমি কিনা পরের ঘরের চুলা ঠেলতে ঢুকেছি। মামুন চুপচাপ কথাটা শুনে বলল, কে বলেছে যে বিয়ে করলে পড়াশোনা হবে না? পড়াশোনা অবশ্যই হবে। তুমি চাইলে সব হবে। আমি তোমাকে কলেজে ভর্তি করিয়ে দেব। আগে রেজাল্ট বেরোক, তারপর না হয়। সত্যি আপনি আমাকে পড়াবেন? রিমির ভেজা চোখে খুশির আভাস। বিশ্বাস না হয় রেজাল্ট বেরোতে দাও, তারপর দেখো। রিমি আস্তে করে চোখের পানি মুছে হাসার চেষ্টা করল। মামুনের বাড়িয়ে ধরা হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে খেয়ে নিল পানিটা। ওকে এখন আগের তুলনায় সহজ আর প্রাণবন্ত দেখাচ্ছে। একটু পর সে হাসতেও সক্ষম হলো। আজ রিমির কলেজে প্রথম দিন। মামুন ওকে সাথে নিয়েই এসেছে। এস এস সির দুর্দান্ত রেজাল্টের পর মামুনের উৎসাহ বেড়েছে, বই কমেনি। দেশের সেরা কলেজে ভর্তি করিয়েছে সে রিমিকে। যদিও কলেজটা বাসা থেকে সামান্য দূরে হয়ে গেছে। তারপরেও মামুন দমে যায়নি। রিমির যা রেজাল্ট তাতে ওকে সাধারণ কলেজে মানায় না। এমনটাই মামুনের বক্তব্য। তবে সে শুধু বক্তব্য দিয়েই ক্ষান্ত হয়নি। রিমির পড়াশোনার জন্য প্রয়োজনীয় যাবতীয় সমর্থন জুগিয়েছে পেছনে থেকে। শুধু নিরবচ্ছিন্ন পাঠদানের সুবিধার্থেই রিমিকে সংসারের সকল গৃহস্থালী কাজ থেকে দূরে রেখেছে সে। দুজন মেইড সার্ভেন্টের ব্যবস্থা করেছে যেন রিমির লেখাপড়ায় এতটুকু ব্যাঘাত না ঘটে। পরীক্ষার দিনগুলিতে ছোট শিশুর মতো মুখে তুলে খাইয়ে দিয়েছে ওকে। পানির বোতল হাতে করে পরীক্ষার হলো পর্যন্ত নিয়ে গিয়েছে। প্রতিটা পরীক্ষার সফলতার পেছনে রিমির মেধা যতটা খেটেছে মামুনের নিষ্ঠা তার চেয়ে কিছুমাত্র কম ছিল না। অবশেষে দুজনের সম্মিলিত উদ্যোগকে সফল করে দেখালো রিমি।
পুরো ঢাকা বোর্ডে সেরা 5 জনের একজন হলো রিমি। ভর্তি হলো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে। আজকাল ওকে আর আনা নেয়া করার জন্য মামুনকে দুবেলা আসতে হয় না। রিমি একাই এখন নিজেকে চমৎকার সামলে নিতে শিখে গেছে। তারপরেও মামুনের অতি সতর্কতার কাছে মাঝে মধ্যে হার মানতে হয় ওকে। প্রতিদিন নিয়ম করে না হলেও একদিন পর পর রিমিকে আনতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে আসে মামুন। প্রথম দিকে ব্যাপারটা না করলেও আজকাল ব্যাপারটা প্রেস্টিজিয়াস ইস্যুতে দাঁড়িয়ে গেছে রিমির। মামুন ওকে নিতে এলে বা ওর সঙ্গে দেখা করতে এলে ক্লাসমেটরা তো বটেই, ওর ঘনিষ্ঠ বান্ধবী তৃণা পর্যন্ত টিপ্পনি কাটে আর বলে, যাও বেবি, তোমার চরণদার এসে গেছে। রিমি কপট চরে ওকে নিবৃত করলেও একদিন টের পেল ব্যাপারটা আর ঠাট্টা মশকরার পর্যায়ে নেই। অনেকেই এটা নিয়ে টিপ্পনি কাটতে শুরু করে দিয়েছে। রিমিদের ক্লাসের আরেক বেস্ট স্টুডেন্ট আয়াজ তো একদিন বলেই বসল, এই লোকের কেসটা কি রিমি? কেস কি মানে? মানে উনি তোমার কি হন? ফিয়ন্সে? ফিয়ন্সে হবেন কেন? আমার হাজবেন্ড। ইতস্তত করে শেষে বলেই ফেলেছিল রিমি। সাথে সাথেই দুঃখী দুঃখী মুখ করে হাত বাড়িয়ে দিয়ে আয়াজ বলল, আমি কি তোমাকে এজন্য সমবেদনা জানাতে পারি? কোন দুঃখে শুনি? এই লোক তোমার মতো সুপার মডেলের হাজবেন্ড জাস্ট ভাবা যায় না। কেন, সমস্যা কি? রিমি হাসি চেপে গর্বিত ভঙ্গিতে তাকিয়েছিল। আয়াজ তার চেয়ে গর্বিত ভঙ্গিতে বলেছে, হি ইজ নট ফর ইউ। তোমরা ছেলেরা পারোও বটে। ফ্ল্যাটারি না করলে তোমাদের পেটের ভাত হজম হয় না। আইসোয়ার এটা ফ্ল্যাটারি ছিল না। তাহলে কি ছিল? আম শিওর ইউ আর নট জেলাস উইথ হিম। আম রিয়েলি জেলাস রিমি। কেন যে তোমার সাথে আমার আরও আগে দেখা হলো না? আয়াজের বলার ধরনে যে কাঁপুনি ছিল তা রিমিকে স্পর্শ করে গেল। ক্ষীণ কণ্ঠে বলেই বসল, আগে দেখা হলে কি করতে? আয়াজ হেসে ওর দিকে ঝুঁকে বলল, দুজনে মিলে স্বর্গ রচনা করতাম। রিমি কোন কথা বলার শক্তি পেল না। মোহগ্রস্তের মতো চেয়ে রইল আয়াজের দিকে। এই শোনো, তুমি কিন্তু আজ আমাকে আনতে চলে যেও না। কেন? আজ তো আমার এমনিতেই কাজের চাপ কম। চাপ কম থাক বা একেবারেই না থাক, তুমি ইউনিভার্সিটি যাবে না মানে যাবে না। আরে, এত রেগে যাচ্ছ কেন? কারণ তুমি কাজটাই করো রাগের। সামনে আমার ইগজ্যাম। হুটহাট টিউটোরিয়াল ক্লাস হচ্ছে। স্যারদের সাথে মিটিং হচ্ছে। অ্যাসাইনমেন্টে সময় দিতে হচ্ছে। সব তো তোমাকে বলে বোঝানো সম্ভব না। ব্যাস তুমি যাবে না। মামুন আর বাড়াবাড়ি করেনি। রিমি যেহেতু পছন্দ করছে না সেহেতু ওকে না ঘাটানোই শ্রেয় বলে মনে করে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল মামুন। যথারীতি পরীক্ষার দিনগুলোতে মামুনের তৎপরতা বৃদ্ধি পেলেও রিমি যেন আজকাল ওর সাথে একটু দূরত্ব রক্ষা করেই চলতে শুরু করেছে। ব্যাপারটা টের পেলেও একে পরীক্ষার কারণে ব্যস্ততা ধরে নিয়ে চেপে গেল মামুন। তবে রিমির শেষ পরীক্ষার দিন ওকে চমকে দেবার জন্য এক গাদা রজনীগন্ধা সমেত উপস্থিত হল ভার্সিটি ক্যাম্পাসে। কিন্তু রিমিকে পেল না, কারণ রিমি তখন পরীক্ষা শেষ করে ফ্রেন্ডদের সাথে অন্য কোথাও ঘুরতে চলে গেছে। এই প্রথমবারের মতো খুব খারাপ লাগলো মামুনের। রিমি ব্যাপারটা ওকে জানালেই পারত। কারণ মামুন তো রিমির কোন কিছুতে কখনো বাধা দেয়নি। তাহলে এই লুকোচুরি খেলার কি দরকার ছিল? বাড়ি ফিরে প্রসঙ্গটা তুলতেই রিমি রেগেকাই চেঁচিয়ে উঠে বলল, আশ্চর্য, আমি কি পরীক্ষা শেষে বন্ধুদের সাথে একটু ক্যাফেতে বসে চা কফিও খেতে পারবো না? সেটার জন্যেও তোমার অনুমতি নিতে হবে? অনুমতির প্রশ্ন আসছে কেন রিমু? আমি তো শুধু বলতে চেয়েছি আমাকে বললে আমিও যেতাম তোমাদের সাথে। হাহ, যদি জানতে সেখানে কত বেমানান তুমি। রিমির বিদ্রূপ হাসিটা বানের মতোই ঘোচ করে বিঁধল মামুনের বুকে। চেহারা নিষ্প্রভ হলো ওর। তারপরেও মুখে হাসি টেনে বলল, থাক, শুধু তোমার পাশে মানানসই হলেই আমার চলবে। ওইসব আড্ডায় আমার বিশেষ আগ্রহ নেই। থাকলেই বাকে ডাকছে তোমাকে? আমি তো তোমাকে সেখানে ডাকিনি। যাও কেন সবটাতে বেহায়ার মতো? এ পর্যন্ত বলেই বাথরুমে ঢুকে সশব্দে দরজা এঁটে দিল রিমি। মামুনের আদিক্ষেতায় সে সত্যিই বিরক্ত। লোকটাকে বেহা বললেও কম বলা হবে। কোন কিছু বলেই রাগানো যায় না তাকে। বিশ্ববেহা যাকে বলে আর কি। অবশেষে ভার্সিটির রেজাল্টও হয়ে গেল। আর বরাবরের মতো টপ রেজাল্ট করে মামুনকে চমকে দিলেও নিজে ততটা চমকালো না রিমি। যেন জানতো এমনটাই হবে।
বরং মামুনের আনা ফুল, মিষ্টি আর সোনার কানের দুল গ্রহণ করে ওকে শান্তমুখে জানিয়ে দিল, আমার স্কলারশিপ হয়েছে মামুন। সামনের মাসে 17 তারিখ থেকে আমার ক্লাস শুরু। ক্লাস শুরু? কোথায়? মানে তোমার তো ইউনিভার্সিটিতে ক্লাস শেষ তাই না? হম, শেষই তো। আমি বাংলাদেশের কথা বলিনি। নর্থ ফ্লোরিডাতে চান্স হয়েছে আমার। সেখানেই পিএইচডি করতে যাব আমি। মামুন কিছুক্ষণ হা করে তাকিয়ে থেকে অবশেষে বলল, এই খবরটা এতক্ষণে দিচ্ছ? কি ভয়ঙ্কর কথা! মানে ভয়ঙ্কর আনন্দের কথা। আমার বউ বিদেশে গিয়ে পড়াশোনা করবে। হোয়াট আ প্লেজান্ট সারপ্রাইজ! রিমি চাপা বিস্ময় নিয়ে এই হাবাগোবা লোকটার নিখাদ আনন্দ দেখতে দেখতে ভাবল, কোন ধাতুতে গড়া এই লোকটা? সে কি এটাও বুঝতে পারছে না রিমি আর তার ধরাছোঁয়ার মাঝে নেই? দেখতে দেখতে রিমির বাইরে যাবার দিন ঘনিয়ে আসতে লাগল। এরই মাঝে একদিন রিমি বাইরে যাচ্ছি বলে বেরিয়ে যাবার পর সারাদিনে আর বাড়ি ফিরছে না দেখে মামুন রীতিমতো পাগল হয়ে গেল। তন্ন তন্ন করে ওকে সব জায়গায় খুঁজল। ওর বন্ধুদের বাড়ি থেকে শুরু করে বড় চাচার বাড়ি, মায়ের বাড়ি সর্বত্র। তারা কেউই কিছু বলতে পারছে না। অবশেষে সন্ধে হবার 1 ঘন্টা পর রিমি ফোন করল মামুনকে। মামুন ব্যগ্র সুরে চেঁচিয়ে উঠল প্রায়, রিমু কোথায় তুমি? আমি তোমাকে কোথায় না খুঁজেছি। কখন ফিরবে তুমি? এক কাজ করো, ঠিকানা বলো। আমি এসে তোমাকে নিয়ে যাব। হরবর করে কথাগুলো বলে শেষ করার পর বিরক্তি ভরে রিমি বলে উঠল, শেষ হয়েছে তোমার? এবার ভালো করে শোনো। আমি ঢাকার বাইরে যাচ্ছি। বাইরে কোথায় সেটা তোমার জানার দরকার নেই, কেবল এতটুকু জেনে রাখো, আমাদের মাঝে আর কোন সম্পর্ক থাকছে না। আমি ডিভোর্স পেপারে সই করে দিয়েছি। হয়তো কাল সকালে পেয়ে যাবে তুমি। আর তোমার মোহরানাও দেয়া লাগবে না। ওটা আমি ছেড়ে দিয়েছি। আমার জন্য তুমি যা করেছো এটা তার সামান্য প্রতিদান বলতে পারো। যাই হোক, তোমার ওপর কোন রাগ বা অভিমান থেকে নয়। নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যই এই ডিভোর্স। আশা করি, এটা নিয়ে অযথা ঝামেলা পাকাবে না। কারণ আমি সুস্থ মাথায় সজ্ঞানে কাজটা করেছি। বড় চাচুকে আর আম্মুকে অলরেডি ফোন করে জানিয়ে দিয়েছি কথাটা। এখন তোমাকে জানালাম। বাই মামুন। ভালো থেকো। মামুনের ঘোর কাটার আগেই রিমির ফোন কেটে গেল। যখন ওর ঘোর কাটল তখন রিমি ফোন ছেড়ে দিয়েছে। মামুন বিভ্রান্তের মতো চারিদিকে একবার তাকালো, তারপর অনেকটা দিশেহারা ভঙ্গিতে কলব্যাক করল রিমির নম্বরে। ভয় পাচ্ছিল রিমি হয়তো ফোন বন্ধ রাখবে বা রিসিভ করবে না। কিন্তু সেরকম কিছুই হলো না। রিমি ফোন ধরে শান্ত স্বরে বলল, কি বলবে বলো। রিমি, কি হয়েছে আমাকে বলবে প্লিজ। আমাদের মধ্যে এমন কিছু কখনো হয়নি যে আজ তোমাকে এত জঘন্য ঠাট্টা করতে হবে আমার সাথে। তুমি কি চাও আমি মরে যাই? না, তা কেন চাইব? তবে তুমি ভালো থাক এটা চাই, আর ঠিক তোমার মতো মনমানসিকতার কাউকে বিয়ে করে সংসার করো এমনটাই আশা করব। আমি আর তোমার সাথে সম্পর্কটা রান করতে চাচ্ছি না। এসব তুমি কি বলছো রিমি? একটা সম্পর্ক কি এত সহজে ভেঙে দেয়া যায়? তাছাড়া আমাদের এত বছরের সংসার। তুমি এসব কি বলছো রিমু? সম্পর্কের মধ্যে যদি প্রাণ না থাকে তবে তা ভেঙে ফেলাই ভালো। তোমার দিক থেকে তুমি ঠিক থাকলেও আমার দিক থেকে আমি নিরুপায়। তোমাকে আসলে সহ্য করতে পারছি না। বহু কষ্টে রেজাল্টের অপেক্ষায় দিন গুনছিলাম। আল্লাহ আমাকে পার করে দিয়েছেন, এখন আর আমার সিদ্ধান্ত নিতে কোন বাধা নেই। রিমি, আমি তো তোমাকে কখনো কোথাও যেতে বাধা দেই নাই। তুমি বাইরে যাবে তারপর আবার ফিরেও আসবে। ততদিন আমি তোমার জন্য সানন্দে অপেক্ষা করব। তুমি নিশ্চয়ই জীবনটা একাকী কাটাবে না। তাছাড়া তোমার ক্যারিয়ারের কারণে তুমি বেবি নাওনি। কই, আমি তো সেটা নিয়েও কিছু বলিনি। আজ যখন আমরা একটা পরিপূর্ণ সংসার শুরু করার স্বপ্ন দেখতে যাচ্ছি তখনই তুমি এরকম একটা সিদ্ধান্ত কিভাবে নিতে পারো? আমি অনেক ভেবে সিদ্ধান্তটা নিয়েছি মামুন। আর কে বলেছে আমি একা থাকব? আমি আজ রাতেই বিয়ে করে ফেলেছি আয়াজ পাটোয়ারিকে। তোমাকে ডিভোর্স দেবার কাজ শেষ করে ওই কাজী অফিসেই বিয়ের চুক্তি স্বাক্ষর করি আমি। এখন আমি আমার স্বামীর সাথে হানিমুনে যাচ্ছি। এবার বুঝতে পারছো তো? আমি তোমার সঙ্গে অযথা গল্প করার জন্য এত কথা বলিনি। আমার ব্যাপারে আমি সেই সিদ্ধান্তই নিয়েছি যেটা পারফেক্ট। ইউ আর নট পারফেক্ট ফর মি।
আম সরি টু সে মামুন। আমার আসলে কিছু করার ছিল না। এই আয়াজ পাটোয়ারি কে জানতে পারি? কিভাবে তোমার সাথে পরিচয়? যদিও আমি তোমার এত প্রশ্নের জবাব দিতে বাধ্য নই, তবু বলছি, আয়াজ আমার ব্যাচমেট ছিল। আই থিংক ইউ নো হিম। আমরা একসাথে গ্রাজুয়েশন শেষ করেছি। লাকিলি আমরা একসাথেই স্কলারশিপ নিয়ে ফ্লোরিডা যাচ্ছি। হি ইজ দ্য অনলি রিয়েল গাই আই এভার ওয়ান্টেড। কি বলছো এসব রিমি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? এসব কি শুনছি আমি? এভাবে বিয়ে হয় না রিমি। আমার সাথে তোমার ডিভোর্সই তো কমপ্লিট হয়নি আর তুমি বিয়ে করেছো মানে? এমন নিয়ম ইসলামে নেই। তুমি এখনো আমার স্ত্রী। এই বিয়ে হয়নি। শোনো, এসব মানধাতা আমলের নিয়ম নিয়ে তুমি এখনো পড়ে আছো। চারিদিকে একটু তাকিয়ে দেখো। প্রযুক্তি এখন অনেক উন্নত। এসব নিয়ে কেউ পড়ে নেই। তাছাড়া নিয়ম তৈরি হয় ভাঙার জন্যেই। আর আজকাল এসব নিয়ম কেউ মানে না। আমিও এসব নিয়মের বেড়াজালে পড়তে রাজি নই। কাজেই ওসব আমাকে বলে লাভ নেই। তুমি এখন কোথায় যাচ্ছ জানতে পারি? মামুনের স্বর এবার কিছুটা শক্ত শোনালো। দ্যাটস নান অফ ইউর বিজনেস। বাই। ওই হারামজাদাকে আমি খুন করে জেলে যাব। আল্লাহর কসম রিমি। আর ও তোমাকে ছেড়ে দেবে তাই না? তোমাদের এই এক সমস্যা। সত্যকে গ্রহণ করতে শেখনি। সব কিছু তোমার মনমতো হবে এটা কেন ভাবছো? বাই দা ওয়ে, আয়াজ এখন আমার স্বামী। আর আমার স্বামীর দিকে তেড়ে আসা হাত কিভাবে গড়িয়ে দিতে হয় তা আমি জানি। পরের দিনগুলো কিভাবে কাটল মামুন বলতে পারবে না। প্রায় প্রতিটা দিনই রিমির মায়ের বাড়িতে হানা দিচ্ছে সে। ওর ঘনিষ্ঠ বন্ধুদের খুঁজে বের করে তাদের মাধ্যমে আয়াজের ঠিকানা বের করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজই একজন পাওয়া গেছে যে আয়াজের বাড়ি চেনে। ওর কাছ থেকে ঠিকানা নিয়ে সরাসরি আয়াজের বাবার সাথে তার অফিসে দেখা করল মামুন। তাকে জানালো কিভাবে আয়াজ তার সংসার ভেঙে তার স্ত্রী রিমিকে বগলদাবা করেছে। সব শোনার পর আয়াজের বাবা একটা কথাই বললেন, তোমার স্ত্রী নিশ্চয়ই নাবালিকা নয়। সে একজন সাবালিকা ও বুদ্ধিমতী মহিলা। কাজেই তোমার এসব নালিশ সালিশ পৃথিবীর কোন আদালতে টিকবে না। বেটার ইউ লিভ নাও। 2. মাত্র 2 দিন হয়েছে রিমিরা অরল্যান্ডো পৌঁছেছে। প্রথম দিনটা গোছগাছ করতেই কেটেছে ওদের। 17 তারিখ কোর্স উদ্বোধন হবার কথা থাকলেও রিমিরা 15 তারিখেই চলে এসেছে। তবে ডরমিটরিতে উঠে রিমি হতাশ। সে এটাকে আরো বড় আর সুন্দর আশা করেছিল যেমনটা টিভিতে দেখে। কিন্তু এর অবস্থা দেখে রিমি হতাশ। বাংলাদেশের মহিলা হোস্টেলগুলোর মতোই ছোট আর ঘিঞ্জি রুমগুলো। আর একটু বড় হলে কি এমন ক্ষতি ছিল? ওর মুখ গোমরা দেখে আয়াজ নিজেই বলল, মুখটা প্যাঁচার মতো করে রেখেছ কেন? আমরা রুমমেট হতে না পারলেও কাছাকাছি তো থাকছি। তাছাড়া এটা বাংলাদেশ না যে আমাদের একসাথে থাকতে গেলে টিকিট কাটতে হবে। যে কোন সময় আমরা ইজিলি মিট করতে পারবো। আমি এসব নিয়ে ভাবছি না। রিমি বিরক্তি চেপে উত্তর করল। তাহলে? আমার খুব গরম লাগছে। ভেবেছিলাম আমেরিকা এসে বরফ দেখব। এখানকার অবস্থা দেখছি বাংলাদেশের চেয়ে খারাপ। হ্যাঁ, ওয়েদারটা সেইম। ট্রপিক্যাল। বরং আরও যেন বেশি গরম। তোমার রুমমেটটা বাজে। আমার একদম পছন্দ হয়নি। হঠাৎ প্রসঙ্গ বদলালো রিমি। কেন, সে আবার কি করল? কিছু করেনি, তবে আমার ওকে ভালো লাগেনি। কেমন যেন গায়ে পড়া ভাব। এটা তোমার বাঙালিয়ানা প্রেজুডিস। ওসব ঝেড়ে ফেল। ও গে হলেও আমার কিছু যায় আসে না। আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। আর এটা স্বাধীন ব্যক্তিত্বের দেশ। কারো পার্সোনাল ব্যাপারে নাক গলাবার কেউ নেই। রিমি কিছু বলতে গিয়েও চেপে গেল। আয়াজের সাথে ওর চিন্তার এত অমিল সত্ত্বেও ওকে ভাল্লাগার কারণটা কি ছিল মাথায় এলো না। ভেবে বের করতে হবে। পরদিন সকাল 10টায় বায়োকেমিস্ট্রির কোর্স উদ্বোধন। রিমি 9:30টায় ক্লাসে চলে এল। আয়াজকে কল করেছিল। সে জানিয়েছে একটু পর আসছে। রিমি ওর জন্য অপেক্ষা করতে করতেই কোর্স কোঅর্ডিনেটর ডক্টর সাইমন গ্রিন চলে এলেন। আর তার ঠিক পরপরই আয়াজ। রিমি হাতছানি দিয়ে ডেকে আয়াজকে নিজের পাশে বসাল। ডক্টর গ্রিন প্রথমেই নিজের পরিচয় দিলেন। জানালেন তিনি ইংল্যান্ডের অধিবাসী। তাকে দেখেই বোঝা গেল লোকটি যথেষ্ট হাসিখুশি মেজাজের।
তবে কিছুক্ষণের মধ্যেই তার আন্তরিক আর বন্ধুবাৎসল স্বভাবের সাথেও পরিচিত হল সবাই। কোর্স উদ্বোধন শেষ করে তিনি কোর্সের প্রতিটি সদস্যের সাথে একে একে পরিচিত হলেন। তার নেটিভ ইংলিশ বুঝতে যেন কারো কষ্ট না হয় সে কারণে তিনি প্রতিটা শব্দ আলাদা করে উচ্চারণ করার চেষ্টা করতে লাগলেন। হয়তো সে কারণেই তার ইনগরেশন স্পিচ বুঝতে কারো অসুবিধা হলো না। প্রত্যেকের নামধাম জানার এক পর্যায়ে তিনি নিজেই রিমির উত্তর শুনে জিজ্ঞেস করলেন, ফ্রম বাংলাদেশ? ইয়েস স্যার। বলো তো কিভাবে জানলাম? পরিষ্কার ইংরেজিতে বললেন গ্রিন। নো আইডিয়া স্যার। রিমি সংক্ষিপ্ত হাসল। তোমার শাড়ি আর ম্যাচিং স্কার্ফ দেখে। এই জাতীয় পোশাক ভারতীয় বাঙালিরা পরে। তবে এই স্কার্ফটা তোমাকে আলাদা করেছে। কিন্তু তোমার নামটা একটা বিশেষ অঞ্চলকে ডিকটেট করে। রুমানা ইসলাম, এই সারনেমটা সাধারণত বাংলাদেশিদের থাকে। একেবারে আন্দাজে ঢিল ছুড়লাম আর স্কোর হয়ে গেল। রিমি মুচকি হেসে আয়াজের দিকে তাকালে গ্রিন ফের বলল, এন্ড আম শিওর দ্যাট ইউ আর ম্যারিড। রিমি হাসল, এটাও কি আমার নাম দেখে বোঝা যায়? আহা, জাস্ট কমন সেন্স। আমি যতদূর জানি, তোমাদের দেশে মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়া হয়। আর তোমাদের কালচারে একটা অবিবাহিত মেয়েকে তার পরিবার সাধারণত এত দূরে একা পাঠায় না। আমার কনসেপশন কেমন লাগলো? আজকাল অনেকেই আসছে স্যার। গ্রিনের উত্তর এড়িয়ে গিয়ে উত্তরটা দিয়ে আড়চোখে আয়াজকে দেখল রিমি। সেই নির্বিকারে বসে আছে। যেন রিমির এসব কথাবার্তার ব্যাপারে তার কোন আগ্রহ নেই। কি ভেবে রিমি বলে বসল, তবে আমার হাজবেন্ড আমার সাথেই এসেছে। আমরা দুজনই এখানকার স্টুডেন্ট স্যার। আই সি। তোমরা দুজনই কি বাংলাদেশি? আয়াজের দিকে তাকিয়ে হাসলেন গ্রিন। জি, স্যার। রিমি আয়াজকে দেখল। সে এবারও নির্বিকার। কি অদ্ভুত তো। তার মানে তুমি একজন লাকিয়েস্ট গার্ল অফ এশিয়া? শুনেছি তোমাদের দেশের স্বামীরা নাকি টাকার জন্য বউকে মেরে ফেলে। আই মিন ডাওয়ার মানি? গ্রিনের কথা শেষ হবার সাথে সাথেই রিমির চেহারার হাসি দপ করে নিভে গেল আর একই সাথে পুরো ক্লাসের সবার চেহারা ধূপ করে জ্বলে উঠল আর ফোয়ারা ছুটল। আয়াজ সে হাসিতে যোগ দিল না। রিমি এবার বেশ খানিকটা অপমানিত বোধ করল। অপমানে লজ্জায় ওর মুখ লাল হয়ে এল প্রায়। নিজের দেশকে প্রশ্নবিদ্ধ হতে দেখে সহ্য হল না ওর। মুখ ফসকে বলেই বসল, অফকোর্স নট স্যার। আমার স্বামী তার টাকা দিয়ে আমাকে পড়াশোনা করিয়ে এই পর্যন্ত এনেছে। এতটুকু বলেই থেমে গেল সে। গ্রিন তার হাসি থামালেন। রিমির থমথমে মুখ দেখে আপোসের সুরে বললেন, এবং তোমাকে সাথে করে নিয়ে এসেছে? ইটস টু গ্রেট। হ্যাটস অফ টু হিম। বলে আয়াজের দিকে নিজের হাত প্রসারিত করলে আয়াজ দারুণ অস্বস্তির সাথে গ্রিনের হাতটা চেপে ধরল। পুরো ক্লাস করতালিতে ফেটে পড়ল। আয়াজের মুখভাবে তার মনের অবস্থা বোঝা যাচ্ছে না। তবে লেকচারের বাকি সময়টাতে তাকে হাসতে দেখা গেল না। গম্ভীর আর মনোযোগী ছাত্র মনে হচ্ছিল ওকে দেখে। লাঞ্চ ব্রেকে এ নিয়ে রিমির সাথে ছোটখাটো একটা বচসাও বেঁধে গেল ওর। প্রথম দিনেই ব্যক্তিগত জীবনের সাতকাহন শোনানো কি জরুরি ছিল? আমি তো বলতে চাইনি। উনি আমার দেশকে আন্ডার এস্টিমেট করলে বলবো না? ফাইন। এরপর থেকে দেশপ্রেম জাগলে নিজের কথা বলবে। আমাকে জোরাবে না। রিমি কিছু বলার আগেই আয়াজ বেরিয়ে গেল ক্যাফে ছেড়ে। লাঞ্চের পরপর একটা ছোটখাটো কুইজ কন্টেস্টের আয়োজন করলেন গ্রিন। এটাকে তিনি একটা সারপ্রাইজ টেস্ট বলে অভিহিত করে বললেন, এই কন্টেস্টের মাধ্যমে স্টুডেন্টদের মেধা সম্পর্কেও জানা হয়ে যাবে তার। পেপার হাতে নিয়ে দেখা গেল এটা 50 মার্কসের একটা ছোট্ট টেস্ট। সময় মাত্র 10 মিনিট। রিমি 7.5 মিনিটের মাথায় তার পেপার জমা দিলে গ্রিন বিস্ময় প্রকাশ করলেন। রেজাল্ট প্রকাশ পাবার পর গ্রেডিং এ দেখা গেল রিমি প্রথম 5 জনের মধ্যে। সে তুলনায় আয়াজ অনেক পিছিয়ে। গ্রিন এটা নিয়েও রসিকতা করতে ছাড়লেন না। আয়াজকে লক্ষ্য করে বললেন, আসলেই তুমি লাকি আয়াজ। তোমার বউ তোমার চেয়ে অনেক বেশি ব্রিলিয়ান্ট। তার স্কোর তোমার চেয়ে অনেক বেশি। তুমি নিশ্চয়ই তাকে কংগ্রাচুলেট করতে চাও। ক্লাসটা শেষ হবার পরপরই আয়াজ দ্রুত বেরিয়ে গেল। রিমি বাইরে ক্যাম্পাসে খোঁজাখুঁজি করে না পেয়ে সোজা ডরমিটরিতে ফিরে এল। ঘণ্টাখানেক বাদেই আয়াজের মুখোমুখি হল সে। আয়াজ এবার রাগে ফেটে পড়ল, আমাকে এভাবে অপমান না করলে চলছিল না তোমার, তাই না? আমি তোমাকে অপমান করলাম কোথায়?
আমি তো আরও তোমার মাধ্যমে নিজের দেশকে হাইলাইট করলাম। আয়াজের বক্তব্য ঠিক ধরতে পারল না রিমি। এই ব্যাপারটা নিয়ে তো লাঞ্চ ব্রেকেই কথা হলো আবার কেন? ফালতু কথা বন্ধ কর। তোমার কারণে গ্রিন আমাকে গাধা বলেছে কারণ তুমি তখন আদিক্ষিতা করে ফরনাথিং সবার সামনে আমাকে পরিচয় করাতে গেছো। তুমি তখন ওইসব ফালতু প্যাচাল না তুললে এসব কথা আসতো না। শোনো, তোমাকে একটা কথা বলি, মাথায় গেঁথে রাখো। আমি কিন্তু তোমার ওই গাইয়া জামাই এর মতো না যে তোমাকে পেয়ে বলতে গিয়েছিল। সে তোমার নামের সার্টিফিকেট দিয়ে নিজেকে হাইলাইট করতে চেয়েছিল। আমি তেমন না। আম কিং ইন মাই ওয়ার্ল্ড। দয়া করে আমাকে মামুন ভাবার বোকামি করবে না। আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড। তুমি খামোকাই রাগ করছো। আমি এত সব ভেবে কথাগুলো বলিনি। ভাবা উচিত ছিল। আমার নিজের কৃতিত্ব আমার নিজের জন্য যথেষ্ট। আমি আমার নিজ যোগ্যতায় এখানে এসেছি। কাজেই আতলামি ফলানোর চেষ্টা করবে না। তুমি এত রেগে যাচ্ছ কেন বুঝলাম না। বুঝবে কেন? সব মেধা তো ওই কুইজ কোশ্চেনের উত্তর জোগাতেই শেষ হয়ে গেছে আর তাতেই নিজেকে বিরাট কিছু ভেবে বসে আছো। এই সবই ওই মামুন মিয়ার ছোটলোকামির ফল। তোমাকে মাথায় তুলে ছেড়েছে সে। বলে আয়াজ বেরিয়ে গেল। রিমি বেশ দুঃখিত হলো এবার। আয়াজ হঠাৎ এভাবে ক্ষেপে উঠবে ভাবেনি। ক্লাসের প্রথম দিনেই আয়াজের এই ব্যবহার। বাকি দিনগুলিতে কি হবে বুঝতে পারছে না। রিমি ওর চেয়ে বেশি নম্বর পেয়ে নিশ্চয়ই দোষ করে ফেলেনি। পরের দিন রিমির আগেই আয়াজ ক্লাসে চলে এল এবং আলাদা সিটে বসল। রিমি সব দেখেও কিছু বলল না। সারাদিনে আয়াজের সাথে স্বাভাবিক কথাবার্তাটুকুও হলো না। রিমি যেচে পড়ে যে দু চারটা কথা জিজ্ঞেস করেছে আয়াজ তারই দায়সারা উত্তর দিয়েছে, ওইটুকুই। পরদিনও তাই। তবে আজ একটু বাড়াবাড়িই করে ফেলল আয়াজ। সাপ্তাহিক রিক্রিয়েশনাল ট্রিপ সাইট সিইং এর প্ল্যানিং ক্লাসেও সে এক ভারতীয় মেয়ের সাথেই কাটিয়ে দিল যে কি না সবসময় আটোসাটো সেক্সি ড্রেস পরে ক্লাসে আসে। ওই সপ্তাহেই ওদের টিমটা সাইট সিইং এ গেল এবং সেখানে একটি কন্টেস্টে ফের রিমির তুলনায় অসম্ভব কম নম্বর পেয়ে নিজেকে চরমভাবে অপমানে বিদ্ধ হয়েছে বলে ধরে নিয়ে কথা বলাই বন্ধ করে দিল আয়াজ। পুরো ব্যাপারটাতে রিমি এবার বিপাকেই পড়ে গেল। এখানে এসে শুরুতেই যে সম্পর্কটা এত দোটানায় পড়ে যাবে ভাবেনি। বাংলাদেশে যে কয়দিন ছিল সেই দিনগুলো আয়াজ স্বপ্নবাসরই রচনা করেছিল। বিশেষ করে কক্সবাজারের দিনগুলোতে স্বর্গ রচনার চেষ্টায় কোন ত্রুটি ছিল না ওর। সারাদিন সিবিচ দাপিয়ে বেড়ানো আর রাতে হোটেল কামরাতে ফিরে ফ্লোরিডার স্বপ্নে বুঁদ হয়ে থাকত দুজনে। কত প্ল্যান ছিল দুজনের ফ্লোরিডাকে ঘিরে। কোর্স করার ফাঁকে ফাঁকে কোথায় কোথায় বেরাবে, কি কি করবে। দুজনে টাকা কামিয়ে ছোট্ট একটা টিনি ফ্ল্যাট কিনবে। কত শত পরিকল্পনা ছিল ওদের। আর আজ প্রথম এক সপ্তাহেই আয়াজের এই বৈপ্লবিক পরিবর্তন মাথায় আসছে না রিমির। পরের দিনগুলোতে তেমন কোন পরিবর্তন এলো না। বরং আয়াজকে দেখে মনে হতে লাগলো, সে যেন তার লাইফস্টাইল সেটেল করেই নিয়েছে। এখন থেকে এভাবেই চলবে সে। রিমির সাথে সমঝোতায় আসার কোন চেষ্টাই ওর মধ্যে দেখা গেল না। প্রথম কয়েকদিন চেষ্টা করে শেষ পর্যন্ত রিমিকে ওকে শোধরানোর চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় মন দিতে হলো। আয়াজের মন পাবার চেষ্টায় টার্মে ফেল মারতে চায় না সে। বরং আরও ভালো করার একটা চাপা জেদ চলে এল ওর মধ্যে। দেখতে দেখতেই মাসগুলো কেটে গেল মৌসুমি বায়ুর মতো করেই। আয়াজের আচরণে তেমন কোন পরিবর্তন আসেনি বরং খুব অল্প সময়ের মধ্যেই সে আমেরিকান লাইফস্টাইল আত্মস্থ করে নিয়েছে। আজকাল ওকে গার্লফ্রেন্ড ছাড়া দেখাই যায় না। রিমি একবার মনে হয়েছিল, ইচ্ছে করে কম নম্বর পেয়ে একবার আয়াজকে জিতিয়ে দিলে কেমন হয়। পরক্ষণেই নিজেকে কষে বকুনি দিল এমন ভাবনার জন্য। সে কখনোই এমনটা করবে না। কেন করবে সে এমন? আয়াজের এত কিসের অভিমান? রিমি ওর চেয়ে বেশি মেধাবী, এটা কি রিমির দোষ? যদি তাই হয়ে থাকে তাহলে ঢাকায় থাকাকালীন মিষ্টি মিষ্টি কথা বলে নিজেকে মামুনের চেয়ে অধিকতর যোগ্য প্রমাণ করার কি দরকার ছিল? বেশ তো ছিল রিমি। কেন রিমির সুখের বাগানে আগুন লাগালো আয়াজ? কলজে ছেঁড়া দীর্ঘশ্বাস পড়ল রিমির। আর আজ প্রথমবারের মতো মনে হলো সে আসলে কোন ছোটখাটো ভুল করেনি, অনেক বড় একটা অন্যায় করে ফেলেছে। টার্ম পরীক্ষার ফল প্রকাশ পেল। একই সাথে আয়াজের উন্নাসিকতার ফলও প্রকাশ পেল।
ক্লাসে সবচেয়ে কম নম্বর পেয়ে সবাইকে চমকে দিলেও রিমি হাইয়েস্ট মার্কস পেয়ে এবার প্রফেসর গ্রিনের সুনজরে পড়ে গেল। গ্রিন উচ্ছ্বসিত প্রশংসা করে বললেন, ইউ হ্যাভ আ ফটোগ্রাফিক মেমোরি লাভলি গার্ল। উত্তরে রিমি মুখে কিছু না বললেও আয়াজের চোরামুখ দর্শনে যে তৃপ্তি পেল তার তুলনা আর কিছুতে হল না। ওর উপর কিছুটা প্রতিশোধ নিতে পারার আনন্দে অনেকদিন পর একটু স্বস্তি অনুভব করল। পাশাপাশি আয়াজের কারণে তার যে বড় ক্ষতিটা হয়েছে তার আফসোসের অনলে দিবানিশি পড়তে লাগল রিমির শুকনো মন। টার্ম পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর থেকে দুজনের সম্পর্কের টানাপোড়েন বেড়ে ভয়াবহ আকার ধারণ করল। আজকাল আয়াজের পক্ষে রিমিকে সহ্য করা নিতান্ত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রিমি মনে মনে অপেক্ষা করছে কবে আয়াজ কবে যেন ওকে ডিভোর্স করে বসে। সে নিজে থেকে অন্তত আয়াজকে ডিভোর্স করবে না। এতে ওকে আরও মুক্ত করে দেয়া হবে। যত দিন গড়াচ্ছে দুজনের সম্পর্কের যেন ততই অবনতিই ঘটছে। আজকাল ওরা দম্পতি কম প্রতিযোগী বেশি বলে মনে হয়। যতবারই আয়াজ রিমির থেকে পিছিয়ে স্কোর করে ততবারই সম্পর্কের পারা আরও নিচের দিকে নামতে থাকে। একবার হঠাৎ এমন হলো যে আয়াজ রিমির চেয়ে 4 নম্বর বেশি পেয়ে গ্রেডিং এ সামান্য এগিয়ে গেল। আয়াজ সেদিন বন্ধুদের সবাইকে ট্রিট হিসেবে এসপ্রেসো খাওয়াল। রিমি তাতে দুঃখিত তো হয়নি, বরং আয়াজের সফলতাকে উইশ করার জন্য ছোট্ট একটা গিফট কিনে আনল। ইচ্ছে আছে আজই এটা গিফট করবে আয়াজকে। সম্পর্কটা রিইউনিয়ন করার এটাই সুবর্ণ সুযোগ। এতে যদি আয়াজ আত্মবিশ্বাস ফিরে পায় তো ক্ষতি কি। সন্ধ্যায় ডরমিটরিতে ফিরে শোপিসটা আয়াজকে গিফট করতে রিমি নিজেই ওর রুমে গেল। তখনই বাঁধল এক হাঙ্গামা। আয়াজ দারুণভাবে অপমানিত বোধ করল গিফট পেয়ে। আছড়ে মাটিতে ভাঙ্গল শোপিসটা। যাতা গালাগাল দিতে লাগলো রিমিকে। কি মনে করে এটা আমাকে গিফট করলে তুমি? আমি তোমার আনন্দে সঙ্গী হতে চেয়েছি আয়াজ। আর কোন উদ্দেশ্য ছিল না এতে। বিলিভ মি, মোটেই না। তুমি আমাকে এটা গিফট করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছ যে আমারও উচিত তোমাকে প্রতি টেস্টে এভাবে গিফট করা। আসলে তুমি আত্মগর্বে অনেক গর্বিত বলেই এই গিফটটাকে টিপ্পনী হিসেবে দিয়েছে। এটা বোঝার মতো বুদ্ধি আমার আছে। কারণ তুমি তো সেই মেয়ে যে কিনা ভাত খাওয়া শেষে ওই থালাই ফুটো করে দেয়। অস্বীকার করতে পারবে মামুনের সাথে বেইমানি করেছ তুমি? সে তোমার ছলনার শিকার। আমাকে মামুন পাওনি যে গিফট দিয়ে আমাকে ভোলাতে পারবে। ইউ আর আ রিয়েল বিট্রেয়ার। জাস্ট গেট আউট অফ হিয়ার এন্ড মাই লাইফ। আয়াজের আচরণ দেখে আর অভিযোগ শুনে রিমি রীতিমতো থ খেয়ে গেল। আপনা হতেই মামুনের আচরণের সাথে তুলনা চলে এলো। এমন বহু দিন হয়েছে যে রাগ করে মামুনের সাথে খারাপ ব্যবহার করেছে। সরাসরি ওকে ছোটলোক বলে গালি দিয়েছে, অথচ মামুন কোনোদিনও ওকে পাল্টা গালি দেয়নি, বরং ওর মন ভেজাতে কৌশলে ওকে বিভিন্ন কাজে জিতিয়ে দিয়ে নিজে স্বেচ্ছায় হেরে গেছে। মামুনের এই স্বেচ্ছা নীরবতার কারণে কোনোদিন ওর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তা রিমির মাথায় আসেনি, বরং মামুন ছিল ওর অভয়ারণ্য। ওর যথেচ্ছাচারের একটা সহজ বিনোদন মাধ্যম। এমন বহু দিন ছিল যেদিন রাগ করে ভাত খায়নি বলে মামুন নিজে মেখে খাইয়ে দিয়েছে। বহু রাত ছিল যেদিন রিমির পড়তে পড়তে ক্লান্তি এসে গিয়েছিল বলে মামুন ওকে বর্ণভিটা গুলে খাইয়ে দিয়েছে, মাথায় তেল দিয়ে চুল আছড়ে দিয়েছে। রিমির কিছু ভালো লাগছে না, রোগের দাওয়াই হিসেবে নিজের সমস্ত ক্লান্তি একপাশে সরিয়ে রেখে রিমিকে ওর মনমতো সঙ্গ দিয়েছে। রিমি যখন যেভাবে চেয়েছে মামুন ঠিক সেভাবেই ওকে বিনোদিত করার চেষ্টা করেছে। অথচ আয়াজ ঠিক তার উল্টোটা। সে তো তুচ্ছ একটা ঘটনাকে কারণ দেখিয়ে ওর সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। গত কয়েক মাসে ওকে একটি বারের জন্য নিভৃতে সময় দেয়নি, বরং নিজের প্রয়োজনের মেটাতে ওই ভারতীয় মেয়েটাকে জুটিয়ে নিয়েছে টাইম পাসের মাধ্যম হিসেবে। প্রথম দিকে তবু রয় সয় ডেটিং করত। আজকাল তো সে রিমির চোখের সামনে দিয়েই মেয়েটাকে নিয়ে সমানে ঘুরে বেড়ায় আর সিনেমা থিয়েটার করে। এখন যা করল তারপর আর দুজনের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু ভাবতে ইচ্ছে করছে না রিমির। তৃতীয় ও শেষ পর্ব। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ডরমিটরিতে ফিরল রিমি। সারারাত মাথা ব্যথায় ঘুমাতে না পেরে ছটফট করল। পরদিন ক্লাস অ্যাটেন্ড করতে পারল না। বিকেলের দিকে ব্যথা একটু কমে এলেও রাতে আবার ওই যন্ত্রণা। পেইনকিলারেও বিশেষ কাজ হচ্ছে না। দুদিন ছটফট করে অবশেষে ডাক্তারের শরণাপন্ন হতে হলো রিমিকে। তিনি কিছু মেডিসিন সাজেস্ট করলেন।
এরই মধ্যে আচমকা একদিন মাথার একটা অংশে গোটার মতো ফুলে গিয়ে সেটার ব্যথায় অসুস্থ হয়ে পড়ল রিমি। আবারও ডাক্তার দেখালে তিনি বেশ চিন্তিত হলেন। তবে কোন মন্তব্য করা থেকে বিরত রইলেন তিনি। বেশ কয়েকটা টেস্ট দিলেন। টেস্ট করানোর মতো পর্যাপ্ত টাকা তখন রিমির হাতে নেই। আয়াজ ওকে এই পর্যন্ত কোন ভরণপোষণ তো দূরে থাক, ন্যূনতম আর্থিক সাহায্যটুকু করেনি। এখানে আসার পরপর প্রথম দিকে একটা ডিপার্টমেন্টাল স্টোরে পার্ট টাইম জব নিয়েছিল, কিন্তু পড়াশোনায় চাপ পড়ে যায় বলে সেটা বাদ দিয়েছিল। হাতে সামান্য কিছু জমানো টাকা ছাড়া আর কোন টাকা নেই। রিমির এই আর্থিক টানাটানি দেখে ওর রুমমেট মেয়েটা ওকে সাহায্য করল। স্থানীয় হাসপাতালের সাথে যোগাযোগ করে ওর ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দিল সে। টেস্টের রিপোর্ট আসার পর ডাক্তার জানতে চাইলেন ওর সাথে কে আছে। কিছুক্ষণ ভেবে রিমি স্থির কণ্ঠে জানালো, এখানে আমার কেউ নেই। আপনি যা বলার আমাকেই বলুন ডক্টর। ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে ডাক্তার যা জানালেন তার সারমর্ম করলে দাঁড়ায় রিমির ব্রেন ক্যান্সার ধরা পড়েছে, যেটা বর্তমানে লাস্ট স্টেজে আছে। রিমি খুব বেশি হলে আর মাস তিনেক সারভাইভ করতে পারবে। এর পরের সময়টা অনিশ্চিত। রিমি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ডাক্তারের দিকে। প্রথমে ওর মনে হলো ও ঠিক শুনতে পায়নি। ফের জিজ্ঞেস করলে ডাক্তার সান্ত্বনা সূচক হেসে বললেন, আমাদের গোটা জীবনটাই তো আসলে অনিশ্চিত। রিমি স্তব্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ। ডাক্তার তাকে চিকিৎসার ব্যাপারে কি সব বলছেন তা রিমির কানে প্রবেশ করছিল না। ডাক্তারের কথা শেষ হবার এতটুকু বুঝতে পারল ডাক্তার ওকে প্রবোধ দেবার জন্যই অনিশ্চিত শব্দটা ব্যবহার করেছেন। তিক্ত সত্য তো এই, আগামী 3 মাস পর ওর বাঁচার সম্ভাবনা নেই। কথাটা বিশ্বাস করতে কিছুটা সময় লাগল ওর। ডরমিটরিতে ফিরে এসে স্তব্ধ হয়ে বসে রইল অনেকক্ষণ ধরে। নীরবে তাকিয়ে রইল রিপোর্ট ফাইলটার দিকে। আনমনেই বের করল ফাইনাল রিপোর্টটা। খুঁটিয়ে খুঁটিয়ে কমেন্ট দেখতে দেখতেই হঠাৎ বুকে একটা ধাক্কামতন লাগল। সাথে প্রচণ্ড এক ভীতি গ্রাস করল ওকে। অজান্তেই চোখের কোল বেয়ে নেমে এল জলের ধারা। দিশেহারা ভঙ্গিতে এদিক সেদিকে তাকালো। এতদিন তাহলে যা ভেবে এসেছে, যা করে এসেছে সব মিথ্যে? ওর এত বড় ডিগ্রি, এত মেধা, এত প্রতিভা সব নষ্ট হয়ে যাবে ওই ছোট্ট দলা পাকানো টিস্যুর কাছে? এক অন্যরকম অস্থিরতা গ্রাস করল ওকে। যত ভাবছে ততই পাগল পাগল লাগছে। সারাটা বিকেল বিছানায় শুয়ে কাটিয়ে দিল। রুমমেট মেয়েটা ক্লাস শেষে ফিরে সব জানতে পেরে ওকে দ্রুত হাসপাতালে অ্যাডমিট হতে বললে রিমি শান্ত স্বরে জানিয়ে দিল সে দেশে ফিরে যাবে। যে যুদ্ধে জয়ের আশাই নেই, মিছেই কিছু গুলিবাজি। তার চেয়ে মায়ের বুকে ফিরে যাওয়া অনেক ভালো। আর তোমার হাজবেন্ড? রুমমেট মেয়েটা জানতে চাইল। হাজবেন্ড? বিদ্রূপের হাসি হাসল রিমি। আসলেই ও আমার দয়িত কিনা আমি জানি না, তবে আমি ওকে দায়িত্বমুক্ত করে দিয়েই যাব। তুমি এই চিঠিটা ওকে দিয়ে দিও। একটা ইনভেলভ বাড়িয়ে ধরল রিমি মেয়েটার দিকে। মেয়েটা বিস্মিত চোখে রিমির দিকে তাকিয়ে রইল। হয়তো কি বলবে ভেবে পাচ্ছে না বলেই চুপ করে আছে। বাংলাদেশের মাটিতে পা রাখার পরই প্রথম যে নামটা রিমির মনে এল তা হলো মামুন। ভাবাবেগে আক্রান্ত হতে গিয়েও নিজেকে সামলে নিল রিমি। লাউঞ্জে মা বড় চাচু চাচি সহ কয়েকজন কাজিনকেও দেখতে পেল রিমি। তার মানে সংবাদটা সবার কানেই পৌঁছে গেছে। রিমির মা এয়ারপোর্টেই মরাকান্না শুরু করে দিলেন। বড় চাচি তাকে সান্ত্বনা দিয়ে গাড়িতে তুলে নিজেও বসলেন রিমির পাশে। আলতো করে মাথায় হাত রাখলেন রিমির। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানি তোকে এখন কোন সান্ত্বনা দেয়া বৃথা, তবে এতটুকু বলতে পারি, যেটুকু সময় পেয়েছিস তা কাজে লাগা। আমরা সবাই আল্লাহর কাছ থেকেই এসেছি, আবার তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। খুব কম মানুষই সব গুছিয়ে যাত্রা করতে পারে রে। হঠাৎ চলে যাওয়া কখনোই কল্যাণের নয়। আমার মনে হয় তুই অনেক কিছু গুছিয়ে নিতে পারবি এবার। রিমি তাকিয়ে রইল চাচির দিকে। চাচি আসলে কি বলতে চাচ্ছেন? বড় চাচু তাড়া দিলেন, আচ্ছা, এখন এসব কথা থাক। বাড়ি গিয়ে তারপর কথা হবে। রিমি বাংলাদেশে আসার পর প্রায় মাসখানেকের বেশি হয়ে গেছে। ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের মধ্যে যারা সংবাদটা পেয়েছে তাদের সবাই এসে একে একে দেখা করে গেছে রিমির সাথে। এমনকি রিমির স্কুল জীবনের বান্ধবী সায়কাও খবর পেয়ে চলে এল একদিন। একমাত্র সায়কার সাথেই ওর সবচেয়ে কম যোগাযোগ ছিল।
কোন এক বান্ধবীর মারফত খবর পেয়েছে সে। শুনেই আর দেরি করেনি। কিছুক্ষণ কথা বলার পরই সায়কা হঠাৎ শান্ত ভঙ্গিতে বলে বসল, মামুন ভাই জানে তোর কথা? রিমি চমকে তাকালো। এতক্ষণ সে শুয়েছিল। এবার আস্তে করে উঠে বসে বলল, না, তাকে জানানো উচিত না। তাকে জানিয়ে কি হবে? রিমির কণ্ঠে হতাশা না খেদোক্তি ঠিক বোঝা গেল না। আমার তো মনে হয় সবার আগে তাকেই জানানো উচিত ছিল। সায়কার মুখে কথাটি শুনে রিমি ক্লান্ত হাসল, তাকে বলে লাভ কি? সে কিছু করতে পারবে? তোকে মুক্তি তো দিতে পারবে? সায়কার কণ্ঠে আত্মবিশ্বাসের ছোঁয়া। রিমি ভ্রু কুঁচকে তাকালো। সায়কা ম্লান হাসল, এখনো বুঝতে পারছিস না? তুই তার সাথে যা করেছিস তার কাছে তোর ক্ষমা চাইবার এটাই সুবর্ণ সুযোগ। তাছাড়া মামুন ভাই এখনো তোর স্বামী। আমি ওকে ডিভোর্স করেছি সায়কা। ছাই করেছিস। না তোর ডিভোর্স হয়েছে, না বিয়ে। তুই যেটা করেছিস সেটা স্রেফ জেনা। কাগজি সমর্থনে পরিষ্কার জেনা। ডিভোর্স করে ওই পাই বিয়ে করলি এক কুলাঙ্গারকে। ইদ্যত পালন করেছিলি? ইদ্যত কি? অসার ভঙ্গিতে বলল রিমি। টের পেল ওর মাথায় সূক্ষ্ম একটা যন্ত্রণা হচ্ছে। ইদ্যত কি জানিস না আর স্কলারশিপ নিয়ে আমেরিকায় পড়তে গিয়েছিলি? পোরাকপাল আর কাকে বলে? ইদ্যত হচ্ছে ওয়েটিং পিরিয়ড যেটা প্রতিটা স্ত্রীর জন্য বাধ্যতামূলক। এটা স্বামীর হক। এক বিয়ে না ভাঙ্গতে আরেক বিয়ে হয় কি করে আমাকে বোঝা তুই। আয়াজের সাথে তোর কোন বিয়েই হয়নি। বাচ্চা হয়নি বলে বেঁচে গেছিস। হলে সে একটা অবৈধ সন্তান হতো। দুনিয়াবি আইনে হয়তো এসবের জন্য কোন সাজা নেই কিন্তু মৃত্যুর পর এর জন্য ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে তোকে রিমি। এখনো সময় আছে। তওবা কর। আল্লাহর দিকে ফিরে আয়। কবরের আযাব থেকে বাঁচতে হলে। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? না। তোকে ভয় পাওয়া থেকে বাঁচাতে চাচ্ছি। আমার কথা বিশ্বাস না হয় তবে কুরআন খুলে দেখ। সায়কা আরো কিছুক্ষণ কথা বলে চলে যাবার পর রিমি নীরবে বসে রইল অনেকক্ষণ। তারপরেই উঠে মায়ের ঘরে গিয়ে কুরআনের অনুবাদটা নিয়ে বসল। ব্যবহার না হতে হতে রীতিমতো ধুলো পড়ে গেছে তাতে। পরম যত্নে ওড়না দিয়ে সেটা পরিষ্কার করে পড়তে শুরু করল। উল্টে পাল্টে দেখতে লাগলো সায়কার বাতলে দেয়া অধ্যায়গুলো। পড়তে পড়তে বারবার চোখ ঘোলা হয়ে আসছিল। চোখ কচলে আবার পড়তে শুরু করল রিমি। চোখের সমস্যাটা নতুন না। ফ্লোরিডার ডাক্তার ওকে বলেই দিয়েছিলেন, মাস দুয়েক পরেই দৃষ্টি হারাবেন আপনি। হয়তো এটা তারই আলামত। এতদিন চোখ থাকতে অনেক বই পড়েছে। আজ চোখের জ্যোতি হারাবার আগ মুহূর্তে যদি চক্ষুদাতার চিঠিটা পড়তে পারে তার চেয়ে ভালো আর কি হতে পারে। প্রায় সারারাতি পড়ল রিমি। মনিরা বেগম এসে কয়েকবার ওকে কুরআন রেখে ঘুমাতে বললেন কিন্তু রিমি মানল না। তাকে যেন নেশায় পেয়ে গেছে। মাকে এড়াতে বলল, ঘুম আসছে না মা। এক পর্যায়ে মনিরা নিজেই ক্ষান্ত দিয়ে ঘুমুতে চলে গেলেন। তবে শুতে যাবার আগে এক গ্লাস হরলিক্স এনে মেয়ের টেবিলে রাখতে যাবার আগেই টের পেলেন রিমি বিছানায় নেই। ঘাড় ফিরিয়ে ওকে খুঁজতে গিয়ে দেখলেন মেয়ে তার সিজদায় স্থির হয়ে আছে। মনিরা বেগম নিজেকে সামলাতে পারলেন না। চোখ ফেটে পানি বেরিয়ে এল তার। যে মেয়ে ঠিকমতো এক ওয়াক্তের নামাজ পড়েনি আজ সে তাহাজ্জুদ পড়ছে। আস্তে করে গ্লাস রেখে বেরিয়ে গেলেন মনিরা। যাবার আগে ওর দরজাটা টেনে দিলেন। পরদিন নাস্তা খেতে বসে মেয়েকে বললেন, আজ সুমনরা আসবে। সুমনের কথা মনে আছে তোর? মনে থাকবে না কেন? আমার বিয়ের পরপরই তো ও বাইরে চলে গেল পড়তে। ও বাংলাদেশে এসেছে। ওর জন্য মেয়ে দেখেছে তোর খালাম্নি। এলেই বিয়ে। মাশাআল্লাহ। খুব ভালো। সুমন আজ তোকে দেখতে আসতে চাচ্ছে। আমি তোর খালাকে বিকেলে আসতে বলেছি। রিমি চায়ের কাপটা সরিয়ে রেখে বলল, ওকে মানা করে দাও মা। আমি কোন গায়ের মাহরামের সাথে দেখা করব না। গায়ের মাহরাম মানে? তুমিও গায়ের মাহরাম জানো না? বিষাদমাখা স্বরে বলল রিমি। আমরা এত কম জানি কেন মা? বলেই উঠে নিজের ঘরে চলে গেল। বিস্মিত মনিরা মেয়ের গমনপথের দিকে তাকিয়ে রইলেন। উনি নিশ্চিত মেয়ে এখন বসে বসে কুরআনের অনুবাদ পড়বে। বর্ষর একটা দীর্ঘশ্বাস পড়ল তার। রাত তখন 2:30 বাজে। রিমির ঘর থেকে কান্নার শব্দ শুনে ছুটে গেলেন মনিরা। গিয়ে দেখলেন তার মেয়েটা কুরআন বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েছে।
মনিরা দ্রুত মেয়েকে ঝাপটে ধরে বললেন, এজন্যই বলি এত পড়িস না। মাথা ব্যথা করবে। এখন এটা ছাড়। চল, একটু ঘুমাবি। চল, মা, আয় আমি চুলে বিলি করে দেই। যে কদিন বেঁচে আছি আমি আর ঘুমাবো না মা। চিৎকার করে কান্নায় ভেঙ্গে পড়ল রিমি। হাউমাউ করে বলতে লাগলো, আমি আমার জীবনের ২৬টা বছর ঘুমিয়ে কাটিয়েছি মা। আমার ঘুম তোমরা কেউ ভাঙ্গাওনি। আজ আমাকে অনন্ত যাত্রার জন্য একা ছেড়ে দিতে কি তোমার একটু মায়া হচ্ছে না মা? তোমরা এমন কেন করলে আমার সাথে? আমি নিজেও এত কিছু জানতাম না রে মা। তুই একটু শান্ত হ। একটু শান্ত হ। আল্লাহ নিশ্চয়ই তোকে মাফ করবেন। আর মামুন যদি মাফ না করে, তাহলে কি আল্লাহ আমাকে মাফ করবে মা? আমি যে ওর ওপর বড় জুলুম করে ফেলেছি মা। বলে রিমি দুচোখ বন্ধ করে ডুকরে কেঁদে উঠল। মামু, আমি তোমার মাফ চাই মামুন। প্লিজ, আমাকে মাফ করে দাও। রিমির বুক ফাটা আর্তনাদে মনিরা বেগমেরও চোখ ভিজে উঠল। বাকি রাত তিনি মেয়েকে জড়িয়ে ধরে বসে রইলেন। হাসপাতাল থেকে ফিরে নিজের বিছানাতেই শুয়ে আছে রিমি। একদৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দেয়ালের দিকে। ইদানিং চোখে পরিষ্কার কিছু দেখতে পায় না। সবকিছু ভীষণ ঝাপসা হয়ে গেছে। চোখের মণিগুলো হলদেটে হয়ে আসছে। সেদিন আয়নায় নিজেকে দেখার পর মাকে বলেছে আয়না সরিয়ে নিতে। হাত পা গুলোতেও এক আজব ধরনের রেশ দেখা দিয়েছে। খুব চুলকায় না, তবে হালকা জ্বালাপোড়া করে। নখগুলোতেও হলদে ভাব, যেন এইমাত্র হলুদ বেটে উঠেছে। এমন সময় সায়কার ফোন এল, তোর শরীর এখন কেমন রে রিমি? আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। মাশা আল্লাহ, খুব ভালো। শুনলাম তোর জামাকাপড় গহনা সব নাকি একে তাকে দান করে দিচ্ছিস। মা বলেছে। হ্যাঁ। এত কিছু করছিস কিন্তু মামুন ভাইকে ফোন দিচ্ছিস না কেন রে? মানুষের হায়াত মওতের কি ঠিক আছে? তোর আগে তো মামুন ভাইও মারা যেতে পারে। সে এখন অন্যের স্বামী। তাছাড়া সাহস পাই না রে। মামুন ভাই বিয়ে করেছে বলে তো শুনিনি। তাছাড়া উনি তো ঢাকায়ও থাকেন না, চিটাগং থাকেন। তুই সরাসরি কথা না বল, কারো মাধ্যমে ক্ষমা চা বা মেসেজ কর। আর সাহস পাস না মানে? মামুন ভাই কেমন মানুষ তুই জানিস না? জানি বলেই তো ভয়টা পাচ্ছি। তবু তুই তাকে মেসেজ করে নিজের কথাগুলো জানা। তারপর না হয় আর দেখা না করলি, ফোন না দিলি। রিমি কোন কথা বলল না। নীরবে কয়েক সেকেন্ড বসে থেকে আস্তে ধীরে মেসেজে টেক্সট করল। পুরোটা লেখার পর আরেকবার পড়ল লেখাটা। দুচোখ বন্ধ করতেই মুক্তদানার মতো বিন্দু বিন্দু জল জমা হলো পাপড়িগুলোতে। দীর্ঘশ্বাসের সাথে সেন্ড বাটনে আঙুল ছোঁয়াতেই মেসেজ চলে গেল মামুনের নম্বরে। দুদিন পরের কথা। বেলা 10টা। বিছানা ছেড়ে উঠতে বড় কষ্ট হচ্ছিল রিমির। ফজর পড়ে জায়নামাজে বসে থেকে একেবারে ইশরাক পড়ে ঘুমায় বলে ঘুম ভাঙতে একটু বেলা হয়ে যায়। তাছাড়া হাঁটাচলা করতে কষ্ট হয় বলে ওর জন্য হুইল চেয়ার এনে দিয়েছে বড় চাচ্চু। পা দুটোতে একদমই জোর পায় না। আজও তাই হাত বাড়িয়ে হুইল চেয়ার টেনে নিচ্ছিল তাতে বসার জন্য। ইচ্ছে ছিল একটু বারান্দায় যাবে, বাইরের আলো দেখবে। যদিও এখন চোখের কারণে রৌদ্রোজ্জ্বল দিনগুলো ও গোধূলি বেলা মনে হয়, তবু কিছুটা সময় খোলা বাতাসে শ্বাস নিতে পারলে ভালো লাগত। আর তো মাত্র কদিন। তারপরেই তো গিয়ে ঢুকতে হবে মাটির ওই ছোট্ট ঘরটাতে, যেখানে মোটেও আলো বাতাস নেই। গেটে টোকা পড়তে সেদিকে তাকালো রিমি। ঝাপসা বেগুনি রং। তার মানে এটা মা। একটু পরেই মায়ের কণ্ঠ পেল, মামুন এসেছে রিমি। কে? রিমির হাতটা স্থির হয়ে গেল হঠাৎ। মামুন, তোর সাথে দেখা করতে চায়। রিমির বুকের ভেতর চিরচেনা স্পন্দন, সাথে বাঁধভাঙ্গা কান্নার চাপ। যেন একটু সুযোগ পেলেই ছিটকে বেরিয়ে আসবে। কোনোমতে মাথা নাড়ল রিমি। মানা করে দাও। আমি কারো সাথে দেখা করব না। বারণ করিনি ভেবেছিস? কিন্তু মামুনকে তো তুই জানিস। সে দেখা না করে যাবে না। ঠায় বসে আছে ড্রয়িং রুমে। ও আজ ভোরেই চিটাগং থেকে এসেছে। বাস থেকে নেমেই সোজা এখানে চলে এসেছে। ও জানলো কিভাবে তোর কথা? আমি ক্ষমা চেয়ে মেসেজ করেছিলাম গত পরশু রাতে। ও, সেজন্যেই বুঝি গতকাল রাতেই রওনা দিয়েছে। তা ছেলেটা এত কষ্ট করে এল। একটু দেখা করে কথা বলে বিদায় কর। না, মা, সে আমার গায়ের মাহরাম।
ধরা গলায় কথাটা বলে সায়কার কথা ভাবল রিমি। সায়কা বলেছিল মামুন এখনো ওর স্বামী আছে। কথাটা আসলে কতটুকু সত্য? ভাবনাটা মনে আসতেই মাকে কঠিন স্বরে জানিয়ে দিল, ওকে চলে যেতে বল মা। আর আমার হয়ে তুমি ওকে বল, ও যেন আমাকে মন থেকে মাফ করে দেয়। মনিরা বেগম ফিরে গেলেন। রিমি নিঃশব্দ কান্নায় ভেঙে পড়ল। রাত 10টা। বাড়িতে রীতিমতো হইচই বেঁধে গেছে। মনিরা বেগম একপ্রকার বাধ্য হয়েই রিমির বড়চাচু চাচিকে ডেকে আনিয়েছেন। বড়চাচু নিজে এসে মামুনকে বোঝাতে শুরু করলেন। তার এক কথা, রিমির সাথে সরাসরি কথা না বলে যাব না। এটা স্রেফ পাগলামি মামুন। রিমি অল্প কদিনের মেহমান। তুমি ওর সাথে দেখা করেই বা লাভ কি? লাভ ক্ষতির হিসাব আমি কাউকে বোঝাতে পারবো না। শুধু এতটুকু বলবো, রিমি এখনো আমার স্ত্রী। রিমির যেটাকে বিয়ে বলছে সেটা আদৌ কোন বিয়ে ছিল না। দেখো বাবা, এত শত তো আর আমরা জানি না। এগুলো ধর্মীয় মাসালা বা আইনগত বিষয়। তাছাড়া রিমির এখন যা অবস্থা তাতে এসব তর্ক অর্থহীন। এদিকে তুমি যেমন রিমির সাথে দেখা করার জন্য জেদ করছো, রিমিও তেমনি তোমার সাথে দেখা না করার জেদ করেছে। আমরা কোন দিকে যাব বলো? অসুস্থ মেয়ের মন রাখতেই হচ্ছে। একদিন তো সুস্থ মেয়ের মন রাখতে গিয়ে ওর জীবনটা নষ্ট হতে দিয়েছিলেন। আজ আবার অসুস্থ মেয়ের মন রাখতে গিয়ে আমাদের পুনর্মিলনে বাধা হচ্ছেন। আপনাদের আসলে কোন ভূমিকা আছে রিমির জীবনে? আমি অত শত বুঝি না। আপনারা রিমিকে ফোন দিন। সে আমার ফোন ধরুক। আমি ওর মুখ থেকেই শুনতে চাই সে কি চায়। ওর সাথে কথা বলার পর যদি ও চায় তবে আমি চলে যাব। কিন্তু আমাকে আগে ওর সাথে কথা বলতে হবে। কাপা হাতে ফোন কানে ঠেকাল রিমি। উঠে বসার শক্তি নেই বলে শুয়ে শুয়েই কান পাতল মোবাইলে। ওপাশে মামুনের ব্যাকুল কণ্ঠস্বর। রিমু, তুমি যখন 16 বছরের ছিলে তখন তোমাকে আমি আমার ঘরে তুলেছিলাম। সেদিন থেকে কিছুদিন আগ পর্যন্ত তোমাকে মুখে তুলে খাইয়ে দেয়া থেকে শুরু করে তোমার অসংখ্য ব্যক্তিগত কাজ আমি নিজ হাতে করেছি। কোনোদিন এসব করতে এতটুকু সংকোচ করিনি। গত কয়েক মাসে তুমি যা করেছ তার দায় তুমি নিজেই নিয়েছ। আমি তাতে ভাগ বসাতে আসিনি। আজ যদি আমি নিজেকে তোমার পাশে দেখতে চাই, আমার এই অনুরোধটুকু কি তুমি রাখবে না? বলো রাখবে না? সারা জীবন যে একটা আক্ষেপ আমার থেকেই যাবে রিমু সোনা। তুমি কি একটা বার আসবে না তোমার দয়িতের কাছে? প্লিজ। রিমি ফোন রেখে দিয়েছে অনেকক্ষণ হয়। মামুন বসে আছে ড্রয়িং রুমে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। তার বিশ্বাস রিমি আসবে। শেষবারের মতো হলেও সে আসবে। তার দয়িতের কাছে। এক ব্যাকুল প্রতীক্ষা মামুনের চোখে মুখে। এদিকে রাত বাড়ছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মামুনের অপেক্ষা। দেয়ালের ওপাশে নিঃশব্দ কান্নায় ভিজে যাচ্ছে রিমির সমস্ত সত্তা। প্রচণ্ড কষ্টে নীল হয়ে আছে সর্বাঙ্গ। একটিবারের জন্যও ফিরতে না পারার কষ্টে। প্রিয় সেই দয়িতের কাছে। সমাপ্ত।